বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটি রোমান্টিক নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো ও মজা লাগবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। রাত 10টার দিকে টিউশনি শেষ করে বাসার দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ একজন সমবয়সী অপরিচিত ছেলে আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মিহু ভাই, আমার খুব বিপদ, একটু সাহায্য করবেন আমাকে। কি আপনি আগে কোথায় দেখেছিলেন? জি, এই এলাকাতেই মাঝে মধ্যে দেখি, বাচ্চাদের সাথে ক্রিকেট খেলেন, আমি মেসের ছাদ থেকে আপনাদের খেলা দেখতাম। কিসের বিপদ আপনার? ভাই, পুলিশ আমাকে খুঁজছে, জোড়া খুনের আসামি আমি। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি খুন করিনি, ওরা খুন করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ছেলেটার কথা শুনে ভয় পেয়ে গেলাম, কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে সত্যিই খুব বিপদে পড়েছে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাবেন না ভাই, আসার সময় তাড়াহুড়ো করে চলে এসেছি। যে কোনো সময় আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনার কাছে কিছু টাকা থাকলে আমাকে দিন। বাবার শরীরটা ভালো না, একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করব। বাবাকে সত্যি কাহিনী না জানিয়ে পুলিশে ধরা পড়লে তিনি খুব কষ্ট পাবেন। আমি তো সাথে টাকা নিয়ে আসিনি, আপনি আমার সাথে বাসায় চলুন, তাহলে আপনাকে সাহায্য করতে পারবো, আবার খুনের আসল কাহিনীটাও জানতে পারবো। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ছেলেটাকে নিয়ে বাসায় ঢুকলাম। আপনি তো ঘামছেন, দাঁড়ান, ঠান্ডা পানি নিয়ে আসছি। এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে বললাম, পানি খেয়ে বলুন আপনার সম্পর্কে। ছেলেটি শুরু করল, আমার নাম জহির, ময়মনসিংহ মেডিকেল কলেজের 3য় বর্ষে পড়ছি, 4টা টিউশনি করি, নিজের খরচ চালানোর পাশাপাশি বাবা আর ছোট বোনের জন্য টাকা পাঠাই। টিউশনির জন্য হলে না থেকে মেসে থাকতাম। আজকে রাত 9টার পরের ঘটনা। আমি মেসে পড়ছি, ওই রুমে আমি একাই থাকি, আর পাশের রুমে থাকতো 3 জন, কিন্তু আজকে রাতে প্রায় 10 জনকে ঢুকতে দেখলাম, এদের মধ্যে বাসার মালিকের ছেলেও ছিল। কিছুক্ষণ পর আমি চিৎকার শুনে ওই রুমে ঢুকি, গিয়ে দেখি সবাই মিলে 2 জন ছেলেকে আঘাত করছে। নিচে নেশা জাতীয় কিছু মাদকদ্রব্য পড়ে রয়েছে। আমি ওদেরকে থামানোর জন্য সামনে গেলে আমাকেও আঘাত করে রুমের পাশে ফেলে দেয়। এরপর দেখলাম 4 জন ছেলে তাদের কোমর থেকে ছুরি বের করল। আমার চোখের সামনেই 2 ছেলেকে ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করতে থাকল। ছেলে 2টা বাঁচার জন্য অনেক চেষ্টা করলেও কয়েক মিনিটের মধ্যেই মারা গেল। আমি তখন ভয় পেয়ে চিৎকার শুরু করলাম। তারা তখন আমার মুখ চেপে ধরে গলার সামনে ছুরি ধরে রাখে। এদের মধ্যে একজন পুলিশকে ফোন করে বলে মেসে খুন হয়েছে, খুনি পালিয়ে গেছে। তাদের মধ্যে বাড়ির মালিকের ছেলে আমাকে বলে, 2টা খুন করেছি, আর একটা করতে সমস্যা হবে না। এখন তুই ঠিক কর, আমাদের হাতে মরবি নাকি পালিয়ে বেড়াবি? যদি বাঁচার ইচ্ছা থাকে পালিয়ে যা। এরপর আমি দৌড়ে চলে আসি। রাস্তায় মানুষজনকে সত্যি কাহিনী বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কাউকে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তারপর আপনাকে দেখে সাহস করে বলে ফেললাম, ও আচ্ছা, যেহেতু আপনি পালিয়ে এসেছেন, সব সন্দেহ এখন আপনার উপরেই পড়বে। না পালিয়ে উপায় ছিল না যে? আপনি আমাকে খুচরা কিছু টাকা দিলে উপকৃত হতাম, রাতের মধ্যে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আমি বালিশ সরিয়ে মানিব্যাগ থেকে 200 টাকার মতো খুচরা টাকা দিলাম। আর একটা 1000 টাকার নোট। 1000 টাকার নোট লাগবে না, খুচরা দিয়েই হবে। আমি টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, যদি বেশি দিন পালিয়ে বেড়াতে হয় তাহলে লাগতে পারে, রেখে দিন আপনার কাছে। জানি না আপনার এই ঋণ কখনো শোধ করতে পারব কিনা। আচ্ছা ভাই, যদি আমি দোষী প্রমাণিত হই শাস্তি কি হতে পারে বলতে পারেন? আমি একটু ভেবে বললাম, খুনের মামলা তো, ফাঁসি না হলেও যাবজ্জীবন নিশ্চিত। জহির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি বাবার সাথে দেখা করার আগেই ধরা পড়ি তাহলে কষ্ট করে একটু বাবাকে সত্যি কাহিনীটা জানাতে পারবেন কি? বাড়ির ঠিকানা দিয়ে যান, চেষ্টা করে দেখব। একটা কাগজে ঠিকানা লিখে দিয়ে জহির চলে গেল। মোবাইল হাতে নিয়ে ঘুমানোর চেষ্টা করছি। এর মধ্যে তুলি মেসেজ পাঠিয়েছে, কালকে সকাল 10টায় জয়নুল আবেদিন পার্কে, যেখানে বসি সেখানে থাকবে, দেরি করো না। আমি জবাব না দিয়ে মোবাইল রেখে দিলাম। তার ভার্সিটিতে পরীক্ষা থাকায় 1 মাসের উপরে হয়ে গেছে দেখা সাক্ষাৎ হয় না। আজকে পরীক্ষা শেষ হয়েছে, তাই বোধহয় এই আবদার। জবাব না দেওয়ায় এখন ফোন দেওয়া শুরু করলো। হ্যালো, বলো, ঘুমিয়ে পড়েছিলে? না, তবে ঘুমানোর চেষ্টা করছিলাম। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে ঘুরতে বের হব, সারপ্রাইজ রয়েছে তোমার জন্য। ভেবেছিলাম বলো বের হব না, কিন্তু সারপ্রাইজের কথা শুনে না করতে পারলাম না। ঠিক আছে, দেখছি মানে? আমি ঠিক 10টায় অপেক্ষা করব। আর কিছু না বলে ফোন রেখে দিল। কিছুক্ষণ পর আবার ফোন দিল। আবার কি হলো? তেমন কিছু না। 2টা প্রশ্ন ছিল আমার, সোজাসাপটা এক কথায় জবাব দিবে। বলো, নীল নাকি সবুজ?
নীল, হাত নাকি পা? হাত। ওকে, ঠিক আছে। সব কিছু মাথার উপর দিয়ে গেল। সকালে বড় বোনের ডাকে ঘুম ভাঙল, জোর করে হাতে ধরে টিভির সামনে বসালো। শুন কি বলছে খবরে। আমি ঘুমন্ত অবস্থায় খবর শুনতে লাগলাম। খবরে বলছে, কালকে ময়মনসিংহ শহরের এক মেস থেকে জোড়া লাশ উদ্ধার। মেসের অন্যান্য সদস্যদের দাবি, মেসে জহির নামে এক ছেলে খুন করে মেস থেকে পালিয়েছে। পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছে। আপু আমার দিকে চোখ বড় বড় করে বলল, খুব তো মেসে থাকার শখ ছিল, এখন দেখলি আমাদের পাশের মেসেই এই কাণ্ড। আমি আপুর কথায় গুরুত্ব না নিয়ে বললাম, তোমার কি মনে হচ্ছে যিনি পালিয়েছেন তিনিই খুনি? অবশ্যই। খুন না করলে পালিয়ে যাবে কেন? বাস্তবতা বড়ই কঠিন আপু, কখন যে কার জীবনে কি নেমে আসে বোঝা মুশকিল। যাই হোক, আর কখনো মেসে থাকার কথা মুখে আনবি না। এইসব খুনিদের ফাঁসিতে ঝুলানো দরকার। এখন সকাল 10:10, ব্রহ্মপুত্র নদের পাড়ে বসে আছি। তুলির এখনও আসার খবর নেই। এদিকে আমি 10 টাকা দিয়ে পত্রিকা কিনে বসে বসে পড়ছি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ময়মনসিংহের এক মেসে জোড়া খুন, খুনি পলাতক। শিরোনামের সাথে খুনি জহিরের ছবি দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর তুলি ফোন দিল। ফোন ধরেই বললাম, কোথায় তুমি? ডানে তাকাও। ডানে তাকিয়ে দেখলাম নেই। ফোনের উপাস থেকে তুলি বলল, তোমার ডান না, আমার ডানে তাকাও। আমি কিভাবে বুঝবো তোমার ডান কোনো দিকে? অবশেষে চারদিক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেলাম। দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে, নীল শাড়ি আর হাতে চুড়ি পরে এসেছে। আমি পত্রিকা মুখ থেকে সরিয়ে তার হেঁটে আসা দেখতে লাগলাম। এখন বুঝতে পারছি কালকে রাতে 2 প্রশ্নের কারণ। নীল মানে নীল শাড়ি, আর হাত মানে চুড়ি, পা মানে নূপুর হতে পারে। হাঁটতে হাঁটতে যখন প্রায় সামনে এসে পড়ল, আমি তখন তাকে পাত্তা না দিয়ে মুখের সামনে পত্রিকা ধরে বললাম, কার অপেক্ষা করার কথা ছিল? এভাবে বলছো কেন? মাত্র তো কয়েক মিনিটই দেরি হয়েছে। এখন বলো আমাকে কেমন লাগছে? কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে বললাম, ভালোই। কথা শোনার পর সে এমন ভাব ধরল যেন তাকে বলেছি খুব খারাপ লাগছে। আমি তাকে বললাম, কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আজকে নৌকায় ঘুরবো। কিন্তু আমি তো নৌকায় উঠছি না। কেন? নৌকায় চড়তে ভালো লাগে না? না লাগার কারণ, সাঁতার জানি না। আমার উপর ভরসা রেখে উঠতে পারো? তুমি কি খুব ভালো সাঁতার জানো? আমিও সাঁতার জানি না। তাহলে তোমার উপরে ভরসা রাখব কিভাবে? ভরসা রাখতে পারো কারণ তুমি নৌকা থেকে পড়ে গেলে আমিও পড়ে যাব। মোট কথা মরলে একসাথে মরব। তুলির কথার সাথে না পেরে নৌকায় উঠতে হলো। কিন্তু নৌকায় উঠার পরেও তুলির মন শান্ত হলো না, কারণ আমি নৌকায় বসে মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছি। সে এই দৃশ্য কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার রাগ এখন চরমে। দেখে মনে হচ্ছে যে কোনো সময় পত্রিকা সহ আমাকে পানিতে ছুঁড়ে ফেলতে পারে। হঠাৎ আমার হাত থেকে পত্রিকা নিয়ে টানাটানি শুরু করলো। আমি পত্রিকা শক্ত করে ধরে বললাম, কি করছো? সবাই দেখছে তো। আমি একটা সিরিয়াস বিষয় নিয়ে পড়ছিলাম। শক্ত গলায় সে জবাব দিল, দেখুক। অবশেষে পত্রিকা আমার হাত থেকে তার হাতে স্থানান্তরিত হলো। এখন পকেট থেকে মোবাইল হাতে নিয়ে তার সাথে কথা বলা শুরু করলাম। ফেসবুকে ঢুকতেই চোখে পড়ল, পলাতক খুনি জহির পুলিশের নিকট গ্রেফতার। নিজ বাড়িতে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। বিভিন্ন গ্রুপেও লেখালেখি হচ্ছে, খুনি জহিরের ফাঁসি চাই। কিন্তু কেউ বলছে না আটক জহিরই কি আসল খুনি। এর মধ্যে তুলি পত্রিকা দিয়ে পানি তুলে আমার শরীরে ছিটাচ্ছে। ব্যাপারটা তার কাছে রোমান্টিক হলেও আমার কাছে এই মুহূর্তে খুব বিরক্তিকর লাগছে। আমি মাঝিকে বললাম, মামা জলদি নৌকা ঘুরাও। মামা আমার কথা শুনে নৌকা ঘুরানো শুরু করলো। নৌকা পাড়ে আসলে তুলি আমাকে বলল, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তবে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে চলেছে। কিছু একটা করতে হবে। তুমি এখন চলে যাও, পরে তোমাকে ফোন দিব। আমি হাঁটা শুরু করলাম, কিন্তু তুলি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে মাথায় এলো তুলির বাবা তো উকিল, উকালতিতে উনার ভালো নামডাক আছে। আমি আবার তুলির কাছে গিয়ে বললাম, আঙ্কেল বাসায় আছে? আসার সময় তো দেখলাম ফাইল ঘাটাঘাটি করছে। চলো তোমাদের বাসায় যাব। আঙ্কেলকে একটা মামলা লড়তে হবে। কিসের মামলা? বাসায় গিয়ে বলছি। বাসায় গিয়ে আঙ্কেলকে পত্রিকাটা হাতে দিয়ে কালকে রাতের সব কাহিনী খুলে বললাম। আঙ্কেলকে দেখে মনে হচ্ছে তিনি এই বিষয়টি নিয়ে খুব সিরিয়াস। পত্রিকা পড়া শেষ করে তিনি আমাকে বললেন, মামলাটা খুব কঠিন। তুমি বলছো ছেলে খুব ভালো, কিন্তু বাসার মালিক সাংবাদিকদের বলেছে সে নাকি প্রায় নেশা করে মেশে আসতো। আমি বললাম, মালিকের ছেলেও খুনের সাথে জড়িত? আঙ্কেল কিছুক্ষণ চিন্তা করে বললেন, মামলাটা আমি নিচ্ছি, খুব জটিল হবে। তবে আসল খুনিরা যদি বিন্দুমাত্র কোনো চিহ্ন রেখে যায়, আমি সেখান থেকেই তাদেরকে বের করে ফেলব। আমি বললাম, আমিও আপনাকে সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই। তুলির বাবার কথা শুনে মন কিছুটা সান্ত্বনা পেল, কিন্তু এখন জহিরের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে তার বাড়িতে যেতে হবে। বাসা থেকে ঠিকানাটা নিয়ে জহিরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দ্বিতীয় গল্প, বধূর সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ।
বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে বর্ষার মুখের উপর, যার কারণে বর্ষার চেহারাটা আরও বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগল, কি ভেবেছিলি তুই বর্ষা, এত সহজে আমি তোকে অন্য কারো বউ হতে দিব? আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি, আর এই মেঘ সেটা জানবেও না? জানি তুই আমার ভালোবাসাটাকে সব সময় মজাই ভেবে এসেছিস, কখনো বুঝিসনি আমার ভালোবাসা, কিন্তু এবার থেকে বুঝবি, খুব বাজেভাবে বুঝবি তুই আমার ভালোবাসা। এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি, আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি। হা 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 হা। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রোগগুলো সব ফুলে উঠেছে। একটু পর পর রাগে দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি যা আনতে বলেছিলাম তা এনেছো? গুড, তাহলে 140 নাম্বার রুমে চলে আসো, আমি বর্ষাকে নিয়ে সেখানেই আছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারো জন্যে অপেক্ষা করতে লাগল। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, ভাইয়া, আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে আসছি, এই নিন। একটা প্যাকেট মেঘের দিকে এগিয়ে দিয়ে, এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এই সব ওকে পরিয়ে দাও, আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারো সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া, এসব আপনি কেন করছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে, ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই, আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারো সামনে মুখ দেখাতে না পারুক। তোমায় যা করতে বললাম সেটা করো, আর এই কথাগুলো যেন আর কেউ জানতে না পারে, নইলে আমার চাইতে খারাপ তোমার জন্যে আর কেউ হবে না। তুমি ভালো করেই জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি, আর আপনাকে কথা দিচ্ছি এইখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল, ওকে, তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলেই চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, শরীরে বর্ষা, পারলে আমায় ক্ষমা করিস। আমি তোর সাথে এমনটা না করলে যে মেঘ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে। প্লিজ আমায় ক্ষমা করিস বর্ষা, তবে আমি যতটা জানি মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না। উনি যে তোকে সত্যিকারের ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গয়না আর জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ের জামা কাপড় আর গয়নাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর 3 জন মহিলা রুমে ঢুকল বর্ষার। 3 জন মহিলাই মুখে মাস্ক পরে মুখ থেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এক জগ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করল ও এখন কোথায় আছে। বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, ওঠ জলদি, অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাতে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসল বর্ষা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? আর আপনারা কারা? আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, আমি তো সেজে বসেছিলাম আমার রুমে, তাহলে আমি এখানে কি করে এলাম? কারা আপনারা, কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজটায় সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমায় তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব, কান্না করে দিয়ে বলল বর্ষা। এই শোন, তোর ওই ন্যাকা কান্না বন্ধ করে এইটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ, এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। বিয়ে? এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়। কথাগুলো বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা। কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না?
এই কাক যে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি হবে। ভালো চাস তো এটাতে একটা সই কর, তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে, ওর সাথে কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাক যে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয়ে আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাপা কাপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটা ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামায় সই করার সাথে সাথে কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বশের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কে আপনাদের বশ? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন করছেন এমন? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসা ভর্তি কত লোকজন। আমার বাবা মার মাথা হেট হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। প্লিজ আমায় যেতে দিন। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। বর্ষা দরজার কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না। বর্ষা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল, তখন টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। ফোনের শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে এগিয়ে গিয়ে কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইট হার্ট, এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ। তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন। সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যেও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। হা হা হা, তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো। আর যদি কথা না শুনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসব। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না সোনা। ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারল বর্ষা, তারপর ফ্লোরে বসে পড়ে অঝরে কাঁদতে লাগল। এদিকে সিসি ক্যামেরায় সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ। আজ আর তোর কান্না দেখে ক্ষতবিক্ষত হবে না এই মেঘের হৃদয়। তোকে তো এখন শুধু কাঁদতেই হবে। আমার সাথে বেইমানি করার ফল হারে হারে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি তুই যে ইউর ভিলেন লাভার।